আমরা যতই ব্রাশ করি না কেন, যতই ভালো পেস্ট ইউজ করি না কেন, আমাকে বছরে 2 বার ডেন্টিস্টকে ভিজিট করতে হবে। দাঁতের সাথে রক্ত পড়ে কেন? যদি টাইমলি স্কেলিং না করা হয়, ব্রাশ যেখানেই করা হবে তো ব্লিডিং হবে। মাড়িতে যদি রক্ত পড়ে তাহলে তাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে। আর্লি স্টেজ যদি হয় তখন তার রুট ক্যানালেরও প্রয়োজন নেই। আইসক্রিম ঠান্ডা পানিতে শিরশির করছে কিনা দাঁত, এই অবস্থাতে সতর্কতা সবচেয়ে বেশি দরকার। অনেকে দাঁত এবং মাড়ি দিয়ে রক্ত পড়ে, তো ব্রাশ করার সময় অনেক সময় দেখা যায় যে তার দাঁত দিয়ে রক্ত পড়ছে। এটা কি মাড়ির সমস্যা না দাঁতের সমস্যা? মানে দাঁতের সাথে রক্ত পড়ে কেন, মানে ব্রাশের সাথে রক্ত কেন যায়, এবং এইটা নিরসনের জন্য কি করণীয়? ফুড পার্টিকেল একটা বড় কারণ। আমরা একটা জায়গায় যদি ফুড পার্টিকেল দেখা যাচ্ছে যে 2-3 দিনও জমে থাকতে পারে, একটা দাঁতকে ক্যারিজ করার জন্য সবচেয়ে এনামেলের যে সেটাকেও ফার্মেন্টেশন করে ক্ষয় করে ফেলতে পারে, সেটাকেও মানে এনামেল লেয়ারটাকে পুরোপুরি ভঙ্গুর স্ট্রাকচারে করতে পারে, ফাটল করতে পারে। এরপর দিয়ে একটা গর্তের সৃষ্টি হয়ে সেটা আরও অ্যাডভান্স স্টেজে চলে যায়। যেমন আমরা ক্যারিজের ক্ষেত্রে দেখি কি অনেকে মনে করে যে ক্যারিজ একটা দাঁতের মধ্যে দাঁত থাকবে সম্পূর্ণ সাদা, সেখানে যদি আমরা একটু ব্ল্যাক কিছু দেখি, গ্রেইশ কিছু দেখি, তার মানে আমাকে সতর্ক হতে হবে। তো ব্ল্যাক এই কালারটা আসলো কোথা থেকে, মানে এটা তো মূলত ব্যাকটেরিয়া ওখানে এরিয়াটাকে ক্ষত করা শুরু করেছে। তো মূলত এই সমস্যাটা হয় হচ্ছে জিনজিভাইটিস বা গাম ডিজিজ শুরু হয়। এটার পিছনে কারণ হলো আমাদের এই যে বললাম যে 222 রুলসের মধ্যে প্রথমে যে বছরে 2 বার ভিজিট করা ডক্টরকে। আমরা 2 বার ভিজিট করলে কি করি, আমরা যতই ব্রাশ করি না কেন, যতই ভালো পেস্ট ইউজ করি না কেন, আমাকে বছরে 2 বার ডেন্টিস্টকে ভিজিট করতে হবে। এর পিছনের কারণ হলো যে আমরা ভালোভাবে ব্রাশ করার পরও এখানে টার্টার ফর্ম করবে, প্ল্যাক ফর্ম করবে, এবং ব্যাকটেরিয়া, খাবার, থুতু সব তো আছে, এগুলো মিলে মুখে ক্যালসিয়ামও থাকে, সব কিছু মিলে এটা একটা শক্ত আবরণ ক্যালকুলাস ফর্ম করে, মানে ডেন্টাল স্টোন নামে আমরা জানি। তো ডেন্টাল স্টোন সবচেয়ে প্রথমে হচ্ছে গামের নিচে, যেটা দেখা যায় না। এরপরে আস্তে আস্তে সে যখন যে মেনটেন করছে না, এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স ওয়ান, এক পিলের সমাধান। আস্তে আস্তে পুরো দাঁতটাকেই কিন্তু ঢেকে দেয়। ডেন্টাল ক্যারিজের দিকে যায় অনেক সময়। হ্যাঁ, স্টোন যদি জমে থাকতে পারে তো যে কোনো কিছুই হতে পারে। তো আমরা ইনিশিয়ালি যখন এই ডেন্টাল স্টোনগুলো প্ল্যাকটা শক্ত হয়ে যখন এটা হয়, তো তখন হচ্ছে গাম ডিজিজ প্রাথমিক স্টেজ শুরু হয়, যেটাকে বলে জিনজিভাইটিস। তো জিনজিভাইটিস হলেই গামটা ফোলা থাকবে, আমরা দেখবো কোনো জায়গায় গামটা রেডিশ হয়ে থাকবে একটা নির্দিষ্ট জায়গায়, বা ওভারঅলও থাকতে পারে। তো তখন ব্রাশ যেখানেই করা হবে তো ব্লিডিং হবে, এবং সেটাকে যখন মানুষ ধরে রাখে যে বছরের পর বছর একই রকম অবস্থায় রেখে দিচ্ছে, এটা ট্রিটমেন্ট নিচ্ছে না, তখন এটা যে আরও সিভিয়ার কন্ডিশনে চলে যায়, যেটাকে বলে পেরিওডন্টাইটিস। পেরিওডন্টাইটিসে কি হয় যে গামের নিচে আমাদের বোন থাকার কথা, অ্যালভিওলার বোনটা যে পর্যায়ে থাকে, আমরা বলি একজন মানুষকে যে আজকে যে বোনটা যে পর্যায়ে আছে, এটা 100 বছর যদি বয়স হয় মানুষের, তো বোনটা সেখানেই থাকবে। কিন্তু যদি টাইমলি স্কেলিং না করা হয়, বা যেটা প্রফেশনাল ক্লিনিং ডেন্টিস্টের কাছে ভিজিট করে করতে হয়, সেটা যদি না করা হয়, তো বোনটা আস্তে আস্তে নিচের দিকে রিজর্পশন শুরু হয়ে যায় বা অ্যাট্রফি শুরু হয়ে যায়। তো এটা যখন নেমে যেতে থাকবে, এর অর্থ হলো যে ওই জায়গায় যে আরও খাবার বেশি করে জমতে থাকবে, ব্যাকটেরিয়া জমে থাকতে পারবে, এবং আস্তে আস্তে ডিজেনারেশন শুরু হতে থাকে। ওভারঅল বোন লস বেশি হয় ডায়াবেটিক কারণে, জেনারেলাইজড একটা বোন লস হয় সেটা বলবো না, ডিজিজ কন্ডিশনে তো যে কোনো মানুষের হতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থাতেও এই ক্যালকুলাস যেটা ফর্ম করে থাকে, সেগুলি কিছু এনজাইম রিলিজ করে, পোস্টাগ্ল্যান্ডিন ডি, যে এগুলো আসলে বোন রিজলভিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো বোনটা আস্তে আস্তে ক্ষয় করতে থাকে। তো আমরা টাইমলি যখন স্কেলিং করি, তো তখন এই ক্যালকুলাসগুলো তো সরেই যায়, এবং স্কেলিংয়ের মাধ্যমে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বোন নতুনভাবে জেনারেট হতে পারে, রিজেনারেট হতে পারে। কিন্তু যাদের অনেক নেমে গেছে, দেখা যায় যে 8-9 মিলিমিটার নেমে গেছে, 6 মিলিমিটার নেমে গেছে, তো এরকম ক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে সমাধানও কিন্তু আমাদের কাছে আছে, যে ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইনিশিয়াল স্টেজে আমরা করি লেজার। তো লেজারের সুবিধা হলো যে লাইট দিয়ে ওই এরিয়াটাকে ট্রিটমেন্ট করি, ব্যাকটেরিয়াগুলোকে ডিসইনফেকশন করে দিতে পারি। তো ডিসইনফেকশনে যেটা হয়, আমরা 980 ন্যানোমিটার ইউজ করি, যেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ব্যাকটেরিসাইডাল ইফেক্ট থাকে। তো কোনোভাবেই ওখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, কোনো কিছুই সাস্টেইন করতে পারে না, এবং এটা ওর মাড়ির মধ্যে যে বোনের এখানে স্টেম সেল রিজেনারেট করে। তো সেই ক্ষেত্রে বোনগুলো গ্রো করে মানে অনেক ফাস্ট, এবং গামকেও সে হিল করে দেয়, এবং গাম যেটা লুজ হয়ে থাকে সেটাকে টাইট করে দেয়, মানে মাড়ির কথা বলছি, মাড়িটা আবার টাইট এবং সুন্দর হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে যখন পেশেন্ট খুব অ্যাগ্রেসিভ কন্ডিশনে আছে, যে আমার অনেক বেশি ব্লিডিং হয় তাই, সেগুলোকেও পারফেক্টভাবে কারেকশন করা যাচ্ছে, এবং বোন রিজেনারেশন হচ্ছে। তো ফলে আমাদের দাঁত আর নষ্ট হওয়ার সুযোগ থাকছে না। কিন্তু একই প্রক্রিয়ায় কিন্তু আবার হতে পারে যখন আমরা অন্তত বলি যে বছরে একবার যদি স্কেলিং না করা হয়, তো সেম প্রক্রিয়ায় মানুষ আবার যেতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কারো যদি দাঁতে ব্রাশের সাথে বা যেভাবে হোক মাড়িতে যদি রক্ত পড়ে, তাহলে তাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে। কারণ এখান থেকেই সূত্রপাত হয়, যে এই পাথরগুলো লেগে থাকলে, যেটা ক্যারিজ
যে দাঁতের ক্ষয় রোগ জি বা পোকা লাগা অনেকে বলছে, কিন্তু আসলে তো ক্ষয় হচ্ছে, ডিকে হচ্ছে। কিন্তু আর্লি স্টেজ যদি হয় তখন তো আর তার রুট ক্যানালেরও প্রয়োজন নেই। মানে আমাদের সতর্ক হতে হবে যে আইসক্রিম ঠান্ডা পানিতে শিরশির করছে কিনা দাঁত, এই অবস্থাতে সতর্কতা সবচেয়ে বেশি দরকার। এইখানে সতর্ক হলেই মানুষকে আমরা সেভ করতে পারছি, প্রিভেন্টিভ মেজারে যেতে পারছি। তো প্রিভেন্টিভ মেজার প্রতিরোধ করতে পারছি, মানে দাঁতের ক্যারিজ আর অ্যাডভান্স হবে না।